মেয়েটির মায়ের সাথে কথা বলে, যেই মেয়েটি মানে সুসাইড করে, ভেঙে ভিতরে গিয়ে দেখে মেয়েটি গলায় দড়ি দিয়ে ঝুলছে। অনেকে মারা গেছে ওই রুমটার মধ্যে। আর যতগুলো নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সামনে দুটো ঘটনা নিয়ে। দুটো ঘটনা কিন্তু বেশ লোমহর্ষক। হ্যাঁ, কথা দিতে পারি আজকে দুটো ঘটনা শুনলে কেউ উঠতে পারবে না। ভয়ঙ্কর একেই বলে যে ঘটনা। তোমরা যেরকম ভাবে আমাকে ঘটনাগুলো শেয়ার করছো, সত্যি বলছি এত ভয়ঙ্কর। আর সেটা দর্শক বন্ধু তোমরাই তো বুঝতে পারছো, তোমরা কমেন্টসে বলছো দিদি ভাই এত ভয়ের ঘটনা রাতে শুনতে পারি না। তো চলো বেশি কথা বাড়াবো না। হ্যাঁ, তার আগে বলি, আমি কদিন আগে একটা মিটআপ রাখার জন্য বলেছিলাম, যাতে আমরা একে অপরের সাথে ফোনের মাধ্যমে না সামনাসামনি দেখা করতে পারি। তো অনেকেই তোমরা বলেছো যে দিদি ভাই আমরা দেখা করতে চাই। অনেকে পার্সোনালি ফোন করে আমাকে জিজ্ঞেস করেছো যে কোথায় কবে মিটআপ রাখবে, আর সহ্য হচ্ছে না। অবশ্যই রাখবো খুব শীঘ্রই, আর তোমাদেরকে আগাম আমি সবাইকে জানিয়েই রাখবো। তাহলে চলো এবার আমরা সোজা যাব ঘটনায়। প্রথম ঘটনাটা কিন্তু আমাদের ফুটেজ আছে, ফুটেজ সহকারে আমাদের ঘটনাটা আজকে সুস্মিতা পাঠায়। ও কিন্তু অনেক কষ্ট করে আজকে ঘটনার যে ফুটেজ সেটা সংগ্রহ করে দেয়, কারণ ও এতটাই ভয়ে ভয়ে থাকে। কারণ এই ঘটনাটা যখন শুরু হয়েছিল তখন সালটা ছিল 2015 থেকে 2016 মাঝামাঝি। ওই সময় থেকে আজকে দাঁড়িয়ে 2024-এ, মানে কতটা লং টাইম ভাবো। এতটা বছর ধরে ওই ফ্ল্যাটের মধ্যে এখনো পর্যন্ত একটা রুমে ভৌতিক কার্যকলাপ প্রতিনিয়ত রাত্রেবেলা 2:30 থেকে 3টে, 3:30 পর্যন্ত হয় প্রত্যেক দিন রাতে। তাহলে বুঝতে পারছো সুস্মিতার বাড়ির বা সুস্মিতার মনের অবস্থা, কতটা ভয়ে আছে মেয়েটা। তো ছোট্ট একটা বোন, ও জানায় যে দিদি ভাই আমাদের ফ্ল্যাটে যেখানে আমরা আছি, ওই ফ্ল্যাটে পরপর 3টে রুম ছিল। 3টে রুমের মধ্যে একটা রুমে একজন ফ্যামিলি আসে। ওদের ছিল একজন দিদি, একজন ভাই আর মা, বাবা ছিলেন না। তো প্রত্যেক দিন মা আর ভাই চলে যেত হচ্ছে কাজে। আর যে দিদিটা ছিল, দিদিটা বাড়িতে থাকতো, সংসারের যাবতীয় কাজকর্ম দিদিটা করতো। এবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কিছুদিন যাওয়ার পর শোনা যায় ওই যে দিদিটা, ওনার বিয়ে, ছেলে পাত্র দেখা হচ্ছে। খুব ভালো কথা, রীতিমতো সাধারণভাবে খুব ভালোভাবে বিয়েটাও মিটে যায়। বিয়েটা মিটে যাওয়ার পর হঠাৎ করে, একটা ফ্ল্যাটে থাকলে লোকের কানে তো আসবেই, আশেপাশে লোকজন আছে, হঠাৎ করে শোনা যায় যে ওই যে মেয়েটির বিয়ে হয় সেই মেয়েটি নাকি তার মায়ের কাছে ফিরে আসে, মানে তার বাপের বাড়ি চলে আসে। এবার কিসের জন্য সেটা জানা যায়, স্বামীটার সাথে, যার সাথে বিয়ে হয় প্রায় 2-3 মাস আগে, স্বামীটার সাথে কোনো কারণে মনোমালিন্য হচ্ছিল, মানে মনের মিল ছিল না। কোনো কারণে ভিতরে কিছু একটা ব্যাপার ছিল, যেটা তো সবকিছু তো আর জানা যায় না। যার কারণে ওই মেয়েটি কিন্তু মায়ের বাড়িতে এসে থাকতে শুরু করে। যখন থাকতে শুরু করে, কখনো কখনো ওই জামাই, নতুন জামাই যার সাথে বিয়ে হয়, সেই ছেলেটি আসতো শাশুড়ি মা, শালা যে আছে, মানে ওই দিদিটার যে ভাই আছে, সবার সাথে কথা বলতো, থাকতো, চলে যেত। এরকম প্রায় হতো। কিন্তু যে মেয়েটার বিয়ে হয় সেই মেয়েটা কিন্তু আর শ্বশুর বাড়ি যেত না। ও কিন্তু ওই ফ্ল্যাটে মায়ের সাথে, ভাইয়ের সাথেই থাকতো। হঠাৎ করে একদিন সুস্মিতা যায় হচ্ছে বাগনান হচ্ছে ওর মামার বাড়ি। ওখানে যায়, ওখানে ওর বাবা, ওর মা আর সুস্মিতা 3জনেই যায়। ওখানে ছিল মনসা পুজো। বিকেলবেলা যেদিন যায়, সেদিন ঠিক বিকেলবেলা ফোন করে। কে ফোন করে না, যে প্রমোটার ছিলেন ওই ফ্ল্যাটের, যেহেতু সুস্মিতাদেরই ফ্ল্যাটটা, যে প্রমোটার আঙ্কেলকে দিয়েছিল প্রমোটারিং করার জন্য, সেই আঙ্কেল ফোন করে সুস্মিতার বাবাকে বলে যে কিরে তোরা কোথায় আছিস। তখন বললেও যে আমি তো এই শালার বাড়িতে এসছি, মানে মামার বাড়িতে গেছে, সুস্মিতার মামার বাড়ি। তো তখন বলল যে কিছু জানিস না। তখন বললো না, কি জানবো। তখন বললো আরে তোদের ফ্ল্যাটে ওই যেই মেয়েটার কিছুদিন আগে বিয়ে হলো না। বলছে হ্যাঁ হ্যাঁ, মেয়েটা তো বাড়িতে এসে রয়েছে, দেখলাম তো, কালকেই তো জামাইটা এসছিল। বলছে হ্যাঁ কালকে জামাইটা এসছিল, ওই মেয়েটা জানিস গলায় দড়ি দিয়েছে। বলছে কি গলায় দড়ি দিয়েছে?
কালকেই দেখলাম যে যার সাথে বিয়ে হয়েছিল সে আসলো, বেশ কথা বলছিল, একসাথে কথা বলতে বলতে গেল, আজকে গলায় দড়ি দিয়েছে। তখন বলছে হ্যাঁ মেয়েটা আজকে গলায় দড়ি দিয়েছে, এই তো পুলিশ এসছে, ওর ডেড বডিটা নামানো হচ্ছে। একদম খুব বিচ্ছিরিভাবে, মানে ওই দৃশ্য দেখার মতো না। আর গলায় দড়িয়ে দিলে সে ভয়ঙ্কর তার চেহারাটা হয়ে যায়, বলছে চোখগুলো ঠিকরে বেরিয়ে এসছে, জিভটা অনেকটা বেরোনো, খুব মানে কষ্ট হয় গলায় দড়ি দিলে। তো ওরকমভাবেই মেয়েটার শ্বাসরোধ হয়েছে। তো বলছে নামানো হচ্ছে, দেখে আসলাম। তখন আমাদের সুস্মিতা বোন, তার বাবা বলে ঠিক আছে আমি কালকে যাই, কালকে গেলে পরে আমি বিষয়টা জানবো, আজকে তো এখানে পুজো আছে, থাকতে হবে। তো পরের দিনকে রীতিমতো তারা ফিরে আসে। সুস্মিতা তো ভয়তে, মানে সত্যি কথা বলতে নিজেদের ফ্ল্যাটের মধ্যে ওরকম একজন পাশাপাশি থেকে যদি হট করে মানে সুসাইড করে নেয়, একটা অসুস্থ কারণে বা বয়সের পার্থক্যে যদি একটা মানুষ মারা যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু অকাল মৃত্যু যেটা নিজেকে নিজে শেষ করা সেটা কখনো মানা যায় না। একটা গা ছমছমে ভাব কিন্তু থাকে। সুস্মিতা বলছে দিদি ভাই যেদিনকে আমরা ফিরে এসেছি সেদিনকে আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, সিঁড়ি দিয়ে যে উঠবো মানে সেই সাহসটা নেই, গা না পুরো শিরশিরি উঠছে একদম, মানে কি বলবো, ঠান্ডা একটা স্রোত শরীর থেকে নেমে আসলো যখন উঠছি, প্রচন্ড ভয় লাগতে শুরু করে। এবার ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, যাই হোক তখনের মতো তো গেলাম ওপরে। তারপর আস্তে 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 ভয় একটা কাজ করতে শুরু করলো। ভয় তো ছিলই, কিন্তু এই ভয়টা শুধু আমার মধ্যে ছিল না। এটা যদি শোনার পর মনে হয় কারোর যে মেয়েটি হয়তো মানে সুস্মিতা হয়তো খুব ভীতু, কিন্তু না। কারণ সুস্মিতার মা ক্লাস 9 পর্যন্ত বাচ্চাদের পড়াতো, পাড়ারই ছেলে মেয়ে ওদেরকে পড়াতো। অধিকাংশই ছিল আমাদের সুস্মিতা যে ঘটনা শেয়ার করে, ওর অধিকাংশই পাড়ার বন্ধু বান্ধব ছিল। তো তারাই ওর মায়ের কাছে পড়তে আসতো, তার মাকে জেঠিমা বলে ডাকতো। সুস্মিতা বলে দিদি ভাই ওরা যখন পড়তে আসতো সন্ধেবেলা, তখন বাড়ি ফিরতো, সবাই বলতো আমার মাকে জেঠিমা তোমাদের সিঁড়ি দিয়ে না আসতে গা খুব ভার হয়ে যায় আর শরীর না পুরো কাটা কাটা দেয়। তো সুস্মিতার মা বলতো যে ও ওরকম কিছু না, ওগুলো হচ্ছে তোদের মনের ভুল, মনের ভুলে এসব তোরা চিন্তা করিস, ভয় পাস, কিছুদিন আগে মারা গেছে তো মেয়েটা, তার জন্য। এই কথা বলে বলে সুস্মিতার মা প্রায় তাদেরকে বোঝাতো। এইবার সুস্মিতা বলে দিদি ভাই ঘটনাটা শুরু হলো এই রকম ভাবে, যখন তার বাড়ি থেকে তার মা তার ভাই প্রত্যেকদিন কাজে চলে যেত। এতদিন তো দিদি মৃত্যুর আগে পর্যন্ত বাড়িতে ছিল, বিয়ের পর চলে আসে, তখনও বাড়িতে সংসারে কাজ করত। কিন্তু যখন ওই দিদিটার বিয়ে হয়, দিদিটা সুসাইড করে, মারা যায়, তো তারপর তার মা আর ভাই প্রত্যেক দিন আগের মতো কাজে চলে যেত। ওরা কাজে যেত দুপুর দিকে, আবার সন্ধেবেলা চলে আসতো। এইবার বলছে যখন বাড়িতে কেউ নেই, তখন দুপুরবেলা আমি স্কুল থেকে ফিরছি, ওই সময় ওদের তো ঘরে বাইরে দিয়ে তালা দেওয়া, ঠিক আছে, ফ্ল্যাটের রুমে, কিন্তু ওই সামনে দিয়ে যখন আসছি ভিতরে কল খোলার, যেরকম জল পড়ে কল খুলে রাখলে জল পড়ার শব্দ হচ্ছে। তারপর প্রায়শই দেখতাম বাসন ঠুকঠাক করে বাসনের শব্দ হচ্ছে, মানে ধরো বাসন সাজিয়ে সাজিয়ে রাখছে দুপুরবেলা, যেটা আগে করতো ওই দিদিটা, ওরকম শব্দ প্রায় প্রায় কিন্তু বোন শুনতে পারতো। সুস্মিতা বলে দিদি ভাই এরকম ভয় লাগতো, মানে আমি তোমাকে বিষয়টা বলে বোঝাতে পারবো না, ভয় ভয় আতঙ্কে আতঙ্কে আমি থাকতাম। এইবার ঘটনাটা ঘটতে শুরু করলো, সেটা হচ্ছে একদিন আমার বাবা গরমকালে, বাবা বলছে গরমে রুমের মতো থাকা যাচ্ছে না, আমি ছাদে যাই, ছাদে গিয়ে শুই। আমার মা বলল কি দরকার আছে ছাদে যাওয়ার, মশা টশা লাগবে? বাবা বলল না ছাদে অনেক হাওয়া আছে, যাই, 4 তলা ফ্ল্যাট কিন্তু, ঠিক আছে। তো সুস্মিতা বলছে বাবা ছাদে চলে যায়। সারাটা রাত আমার মনে হচ্ছে আমাদের যে ফ্ল্যাটের বাইরে যে গেটটা রয়েছে ওইখানে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। আমি পরিষ্কার তাকে আবছা দেখতে পাচ্ছি, কারণ ওই যে দিদিটা মারা যাওয়ার পর আমার বাবা পুরো ফ্ল্যাটের সিঁড়িতে আশেপাশে পুরো বাবা কিন্তু আলোয় আলো করে দিয়েছিল, সব জায়গায় বাল্ব লাইট লাগিয়ে দিয়েছিল, কোনো অন্ধকার যেন না থাকে। কারণ অনেক পাড়ার ছেলে মেয়ে পড়তে আসতো, আগেই বলেছি, আমিও যাওয়া আসা করতাম পড়তে, টিউশন, যাতে ভয় না লাগে। আরও একটি বাড়ি ছিল, মানে তারাও ভাড়া থাকতো পাশের ফ্ল্যাটে, ঠিক আছে, ওই একই ফ্ল্যাটে পাশের রুমে আরও একজন ছিল, সেও থাকতো। যার কারণে
এরকম ভাবে মানে পুরো লাইটের ব্যবস্থা করে দেয় বাবা। দীর্ঘদিন এরকম চলতে 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 হঠাৎ শুরু হলো, সেটা হচ্ছে সুস্মিতা বলছে দিদি ভাই যখন আমাদের ফ্ল্যাটের কাজটা কমপ্লিট হয় আমরা তখন একদম গ্রাউন্ড ফ্লোরে নিচে চলে আসি, তখন যেই রুমটায় ওই সুসাইড করে যে দিদিটা, ওদেরই রুমটা ছিল আমাদের যে ওপরের রুমটা পড়ে দোতলায়, ওই রুমে থাকতো ওরা, ঠিক আছে। আর আমাদের সুস্মিতারা থাকতো একদম গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, নিচে। এইবার বলছে দিদি ভাই ধরো তুমি ঘরে রয়েছো তোমার উপরে ছাদে, ঠিক আছে, মানে উপরের ঘরের কথা বলছি, রাতের বেলা যদি কেউ কিছু ঠোকে বা কোনো রকম ধাপ ধুপ করে হাঁটে, কোনো রকম শব্দ হলে একটা পিন পড়লেও কিন্তু নিচের ফ্ল্যাটের মানুষ খুব ভালো করে বুঝতে পারে যে না একটা পিন পড়লো, উপর দিয়ে বোঝা যায়। তো সুস্মিতা বলছে রাতের বেলা হঠাৎ 2:30 থেকে 3টের সময় ওই ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটির শব্দ, ঠিক আছে, হতে শুরু করলো। তখন কিন্তু ওই যে মা আর ভাই, ওই মেয়েটির যে সুসাইড করে ওই মেয়েটির মা ভাই কিন্তু ওই ফ্ল্যাট থেকে চলে গেছে, ওরা কিন্তু ওখান থেকে চলে গেছে, ওখান থেকে ওরা নেবে ওই ফ্ল্যাটে নিচে একটা কোণের রুমে ওরা ভাড়া নিয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের সুস্মিতা বলে দিদি ভাই ওই রুমটা তালা দেওয়া অবস্থায়, ওই রুমের মধ্যে কেউ তো নেই, আমরা সবাই জানি ফ্ল্যাটের, কিন্তু রাতের বেলা ধাপ ধাপ করে হাঁটার শব্দ, তারপরে শিলনোড়ায় মশলা পিসছে, ওরা শিলে মশলা বাটতো, ঠিক আছে। তো রাতের বেলা ওই 2:30-3টের সময় কে বলো তো শিলনোড়া দিয়ে মশলা বাটবে, কে বাটবে? রাতের বেলা কিন্তু প্রায় ওই শিলনোড়া দিয়ে মশলা বাটার শব্দ শোনা যেত। এরকম করে দীর্ঘদিন শুরু হলো একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আজও 2015 থেকে আজ 2024 আজও কিন্তু হয়ে চলেছে। বলে দিদিভাই ওই যে ফ্ল্যাটের সামনে বহুবার যে ফ্ল্যাটের রুমটা রয়েছে তালা দেওয়া, তো কেউ থাকে না, ওইখানে আমি পুরো কালো একটা মানে মহিলার অবয়ব আমি দেখেছি দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি দিয়ে উঠছি দেখছি ওরকম দাঁড়িয়ে রয়েছে, সামনে যখন যাচ্ছি আস্তে করে দেখলাম কিছু নেই ওখানে। আর না যে অন্ধকার আমি ভুল দেখেছি, পুরোটাই বাবা আলোতে আলো করে দিয়েছে, ওই আলোর মধ্যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছে। তারপর ওরকম এখনো পর্যন্ত দিনের বেলা কেউ ওখান থেকে গেলে পারি শুনতে পারবে কল খোলা, নয় ঘরে কেউ ঝাড় দিচ্ছে, নয় ঘরের ভিতর কেউ বাসন মাজছে ধুচ্ছে, নয় বাসন গোছাচ্ছে, এখনো পর্যন্ত ওখানে ওরকম শব্দ হয়। কারণে কিছু বুঝতে পারি না কেন, ভিতরে নিশ্চয়ই ওই দিদিটার আত্মা রয়েছে, আর ডেফিনেটলি আছে। আর সব থেকে বড় কথা, ও এখন তো বাসন নেই, এখন তো সেই ঘরে কোনো মানুষ বাস করে না, বাসনপত্র নেই, তাহলে বাসনের শব্দটা কেন আসে ভিতর থেকে? আচ্ছা গেল। আমাদের সুস্মিতা বোন বলে দিদি ভাই ওই যে ফ্ল্যাটটা না, ওই যারা ছিল মা আর ভাই, মেয়েটি মারা যাওয়ার পর তারা তখন থেকে চলে যায়, কিন্তু তারপর ওই ফ্ল্যাটটা আমার বাবা অন্য একজনকে ভাড়া দেয়। তো সেই ফ্যামিলিরা আসে, একটা বাচ্চা ছিল স্বামী স্ত্রী, তারা প্রায় 1 মাস থাকতে থাকতে বললো না আমরা থাকবো না, আমাদের ঘরে তো ছোট বাচ্চা আছে, আমরা থাকতে পারবো না, তারা উঠে চলে গেল, ঠিক আছে, তারা থাকলো না। তার পাশের যে রুমটা ছিল সেই পাশের রুমের তারাও পর্যন্ত থাকলো না, তারা বলছে যে না আমাদেরও বাড়িতে বাচ্চা আছে, রাতের বেলা ওই ঘর বন্ধ থাকা অবস্থায় রাতের বেলা শিল পেশার শব্দ, বাসনের শব্দ, তারপর মনে হচ্ছে যেন কোনো মহিলা কথা বলছে ভেতর দিয়ে, সেই সাউন্ড আসার এখনো পর্যন্ত হয়। তো তার পাশের রুমে যে ছিল সেও কিন্তু বেরিয়ে যায় রুম ছেড়ে, সে বললো আমরা থাকতে পারবো না ফ্যামিলি নিয়ে। তারপর আমাদের সুস্মিতা বলে দিদি ভাই ওই রুমটার মধ্যে 2টো ব্যাচেলার ছেলেকে ভাড়া দেওয়া হলো, ঠিক আছে। তারা 2 মাস মতো ছিল, 2 মাস থাকার পর তারাও বলল যে না আমরা এখানে থাকতে পারবো না, কারণ এখানে প্রচুর রাতের বেলা শব্দ হয়, কি না হতে থাকে, আমাদের প্রচন্ড ভয় লাগে, আমরা আতঙ্কর মধ্যে ছিলাম। 2 মাস ধরে আমরা সত্যি কথা বলতে ঘর খুঁজছিলাম, আমরা ঘর পেয়েছি, আমরা থাকবো না। সেই ছেলে দুটো ওই ঘর থেকে চলে যায়। সুস্মিতা বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, দিনের পর দিন যেই ওই ফ্ল্যাটে আসে সেই থাকতে পারে না, খুব জোর হলে 1 মাস, এর বেশি কেউ থাকে না, কারণ টাকাটা অ্যাডভান্স দেয়, সেই টাকাটা নিয়ে তারা ওখান থেকে বেরিয়ে যায়।
কেউ ওই ফ্ল্যাটে আসতে পারে না, এখনো পর্যন্ত ওই ফ্ল্যাট বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর সুস্মিতা ফটোগুলো পাঠিয়েছে, তোমরা সেই ফ্ল্যাটের একদম ফটো দেখো, সেই সিঁড়ির ফটো দেখো। আমি সুস্মিতাকে বলি, বোন, আমাদের দর্শক বন্ধুরা যদি সেই জিনিসটা ঘটনার সাথে সাথে চোখে যদি দেখতে পারে, বাস্তবায়িত লাগে, আর ঘটনাটা সত্যি একটা রোমাঞ্চকর হয়ে ওঠে, একটা লোমহর্ষক ভয়ঙ্কর হয়ে ওঠে, যার কারণে ওকে আমি বলি, ও কিন্তু সত্যি কথা বলতে একা ওর যাবার সাহস হয়নি দিনের বেলায়। ও কিন্তু ওর এক বান্ধবীকে নিয়ে তারপর খুব ভয়ে ভয়ে গিয়ে কোনো রকমের দূর থেকে ফটোটা তুলে আমাদেরকে পাঠায়, শুধু দর্শক বন্ধু তোমাদের জন্য, যাতে তোমরা সেই জায়গাটা দেখতে পারো। তাহলে চলো, ঘটনাটা বললাম, ফটোটা দেখে আসো, যা। তো দর্শক বন্ধু, তোমরা তো দেখে আসলে যে ফ্ল্যাটটা বন্ধ অবস্থায় রয়েছে, সেইটা যেটা আমি কিন্তু সিঙ্গেল দেখিয়েছি, যেটা দেখছো তিনখানা পাশাপাশি দুটো রয়েছে, সেটা কিন্তু না। আর যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে কমন সিঁড়ি, ঠিক আছে। আমাদের সুস্মিতা বলেছে যে দিদি ভাই, তুমি বিশ্বাস করবে না, আজও রাতের বেলা এখনো পর্যন্ত রাতে প্রত্যেক দিন ওই 2:30 বাজবে, 2:30 থেকে শুরু হবে হাঁটাহাঁটি, তারপরে ওই মশলা পেশার শব্দ, ঘর ঝাড় দেওয়া, মনে হচ্ছে কিছু ঝ্যাঁটা বা কোনো ভারী জাতীয় জিনিস ধাপ করে ফেলে দেওয়া, এখনো পর্যন্ত প্রত্যেক দিন ওই 2015 থেকে এখনো পর্যন্ত ওরকম হয়েই আসছে। আমরা বুঝতে পারি না যে কি করব। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে, আমাদের বোন বলে, দিদিভাই যেহেতু আজ এতটা বছর ধরে হচ্ছে, তো 2015 থেকে আজকে 2024, অনেকটা বছর হয়ে গেল, তো আমাদের না ভয় লাগলেও জিনিসটা সয়ে গেছে, আমরা ওরকম ভাবেই রয়েছি। তো প্রায় এরকম হয় যখন একে একে সব ভাড়া দেওয়া হয়, তারপরে যখন সবাই চলে যাচ্ছে, তো রাতের বেলা ওরকম শব্দ হওয়ার জন্য আমাদের বোনের যে বাবা, উনি কিন্তু খুব সাহসী। আর আমাদের বোন বলে, দিদিভাই আমার রাশি কিন্তু খুব হালকা, আমি প্রচণ্ড ভীতু, আর আমার বাবা সেরকম সাহসী। আমার বাবা একদিন রাতে খুব রাগ হয়ে রাত্রেবেলা 3টের সময় বলল, দেখি তো প্রত্যেক দিন কি শব্দ হয়। বাবা উঠে দেখলো যে তালা দেওয়া আছে, ঘরে তো কেউ নেই। তাহলে পরে ভিতর দিয়ে শব্দটা আসছে, তখন তো বাবার আর বোঝার কিছু বাকি থাকে না যে ভিতরে কি হচ্ছে। দেখো, একটা মেয়ে বিয়ে করলো, শান্তিতে সংসার করতে গেল, সেখানে সংসার করতে পারলো না, সে রিটার্ন মা ভাইয়ের কাছে আসলো। ওখানে এসে স্বামীটার সাথে ফোনে কথা বলতো, সবই হতো। যখন মেয়েটি মারা যায়, তখন আমাদের বোনের মা গিয়ে মেয়েটির মায়ের সাথে কথা বলে, যেই মেয়েটি সুসাইড করে। তো তার মা তখন জানায় যে স্বামীর সাথে ফোনে খুব ঝামেলা হয়। এখন কি কারণে, কিসের জন্য ঝামেলা হতো, মেয়েটির মাও অ্যাকচুয়ালিও জানতো না, কারণ সদ্য 2 মাস হয়েছে, বিয়ে হয়েছে, হয়তো মেয়েটি সব কিছু খুলে বলেনি। বললো স্বামীর সাথে খুব ঝগড়া হয়েছিল। তারপরেই আমরা তো চলে যাই কাজে। তো দুপুরবেলা আমরা কাজে গেছি 3টের সময়, ওর মা আর ভাই দুজনেই চলে গেছে। বলছে যখন ফিরে আসি তখন অনেক করে ডাকি, ভিতর থেকে কোনো সারা শব্দ নেই, আর গেটও খুলছে না। তারপর তার মা কোনো রকমে ওই ভিতরে দেখার চেষ্টা করে, যখন দেখছে খুলছে না, পাড়ার যত লোক আশেপাশে সবাইকে ডাকে, তারা এসে যখন ওই দরজাটা ভেঙে ভিতরে গিয়ে দেখে মেয়েটি গলায় দড়ি দিয়ে ঝুলছে। তাহলে ভাবো কি অবস্থা। আজকে মেয়েটি চলে গেল, মেয়েটির কোনো একটা সমস্যার কারণে শ্বশুর বাড়িতে হয়তো বনাবনি হয়নি তার কারণে, কিন্তু আজকে দেখো একটা রিলেশনশিপ খারাপের জন্য আজকে সেই ফ্ল্যাটটা এখনো পর্যন্ত কিন্তু সেই রুমটা তালা মারা অবস্থায় রয়েছে, কেউ এসে থাকতে পারে না। খুব জোর 2 মাস, 1 মাস, এর বেশি কেউ থাকতে পারে না, 2 মাসের বেশি কেউ টিকতেই পারে না ওই ফ্ল্যাটে। এখনো পর্যন্ত সুস্মিতা বলে, দিদিভাই প্রত্যেকদিন রাতের বেলা ওই একই আওয়াজ নিয়ে আমরা বেঁচে রয়েছি, কিন্তু সাহস করে রয়েছি, কারণ আমরা একটাই জিনিস জানি যে বুঝতে তো সবই পারি, কিন্তু কিছু করার তো উপায় নেই। এবার ওরকম ভাবে চলছে। তো দর্শক বন্ধু, তোমরা তো ফুটেজও দেখলে, ঘটনাটাও শুনলে, তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও। এবার যাব আমি
হচ্ছে নেক্সট ঘটনায়। যেই ঘটনাটা আমি তোমাদের গতকাল ঘটনার মধ্যে বলছিলাম যে একজন মহিলা যাকে 7 জন আত্মায় ধরে রেখেছিল একটা মহিলাকে। এবার ঘটনাটা তোমাদের, এই ঘটনাটা পাটায় হচ্ছে বহুদিন আগে। কলকাতায় ছেলেটি একটি ফ্যাক্টরিতে কাজ করত। ছেলেটি কলকাতাতেই একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে প্রায় 3.5 বছর ধরে বসবাস করছিল। এবার ওর আসল বাড়ি হচ্ছে ছেলেটার বিহারে। ছেলেটি এখানে কাজ করত, হিন্দু ভাষী। তো ছেলেটি কাজ করতে করতে ওই ফ্যাক্টরিতেই একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটিও ওই ফ্যাক্টরিতে কাজই করতে যায়। এবার ওখানে দুজনে কাজ করতে করতে দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তো মেয়েটার বাড়ি থেকে মেয়েটিকে বলতে বলা হয়। ছেলেটি বলে যে তোমার বাড়িতে বলো, আমি তোমাকে বিয়ে করব। তো মেয়েটি বলে যে আমার বাড়ি থেকে আমার মা বাবা মেনে নেবে, তুমি আমার সাথে চলো, আমার মাকে বাবাকে তুমি নিজে বলো, আমার মা বাবা মেনে নেবে। তো কাজের ফাঁকে দুজনের কথা হতো। এবার যেই ফ্যাক্টরিতে কাজ করতো সেই ফ্যাক্টরিতে ছেলেদের সেকশন, মেয়েদের সেকশন দুটো ভাগ ছিল। তো যখন টিফিন আওয়ার্স হতো তখন দুজনে একসাথে খাবার খেত, বসে কথা বলতো। আর ওই ফ্যাক্টরিতে মোটামুটি সবাই তখন প্রায় জানতো যে দুজনে বিয়ে হবে, দুজন দুজনকে ভালোবাসে। তো একদিন মেয়েটি কলকাতারই মেয়ে, ছেলেটিকে নিয়ে যায় বাড়িতে। নিয়ে যেতে ছেলেটি মেয়েটির মা বাবার সাথে কথা বলে। ছেলেটিকে দেখতে শুনতে সুন্দর, সেই ফ্যাক্টরিতে মোটামুটি ভালো টাকা ইনকাম করে, একটা সিনিয়র পদে সেই ছেলেটা কাজ করে। আর মা বাবা পছন্দ করে নেয় মেয়েটার। তো ওদের কিছু দিনের মধ্যে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর ছেলেটি যে একটা ফ্ল্যাটে থাকতো, ফ্ল্যাট ভাড়া করে থাকতো, সেইখানে মেয়েটিকে বিয়ে করে নিয়ে যায়। তো যখন ওখানে বিয়ে করে নিয়ে যায় তারপরে ওদের একটা নতুন জীবন শুরু হয়। তো ওরা কাজের ফাঁকে একদিন ছুটি নেয়, নিয়ে ওরা 2 দিনের জন্য দীঘা ঘুরতে যায়। হ্যাঁ, দীঘাতে ঘুরতে যায়। আমাদের ঘটনাটা শেয়ার করে, বলে দিদি ভাই ওকে বিয়ে করার পর আমাদের খুব সুখে শান্তিতে প্রায় 1.5-2 মাস সংসার খুব ভালো যায়। তারপর আমি ওকে বললাম যে দেখো বিয়ে হলো, প্রায় 1.5-2 মাস হতে যাচ্ছে, তোমাকে আমাদের দেশের বাড়িতে নিয়ে যাব। তো দেশের বাড়ি কোথায় না বিহার। ছেলেটার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বিহারে। ছেলেটা কলকাতায় ফ্ল্যাটে থাকতো আর কাজ করতো। ছেলেটা কিন্তু ভালো পদে কাজ করতো। তো মেয়েটা তখন বলল যে ঠিক আছে, কারণ ছেলেটার বাড়িতে বিহারে ছেলেটি সব কিছু জানায়, ফোন করে যে দেখো আমি কলকাতায় যেখানে অফিসে কাজ করি সেখানে আমি একটা মেয়েকে ভালো লাগে, ও এখানে কাজ করতো, আমি ওকে বিয়ে করেছি। তো ছেলের বাড়ি থেকেও রীতিমতো বিষয়টা মেনে নেয়। তারপর যেটা হয়, বলল যে দিদি ভাই আমি ওকে নিয়ে বিহারে যাব, বিহারে তো আমি থাকবো না, আমি কলকাতাতে চলে আসব, আর যে আমার ওয়াইফকেও আমি নিয়ে চলে আসব। তো আমরা 1 সপ্তাহ ছুটি নিই, 1 সপ্তাহ ছুটি নিয়ে আমি বিহারে যাব বলে। তো আমার বউ বলল যে বিহারে তো যাবে, তার আগে চলো আমরা একটুখানি দীঘা থেকে ঘুরে আসি, মানে ছোটোখাটো একটা হানিমুন। তো আমাদের যে ভাই ঘটনাটা পাঠায়, ভাই বলল ঠিক আছে। তো ভাই যেহেতু উনি বিয়ের পরে কোনো জায়গায় যায়নি, তো বউকে নিয়ে দীঘা চলে যায়। বলছে দিদি ভাই বিশ্বাস করবে না, দীঘায় গিয়ে আমরা ছিলাম নিউ দীঘায়। নিউ দীঘায় হচ্ছে জাহাজ বাড়ি বলে একটা জায়গা আছে। আমি তোমাদের নাম তো কখনোই বলবো না, কারণ তোমাদের বলে দিয়েছি হোটেলের নাম বলা আইনত ভাবে কিন্তু এটা একদম অপরাধ। আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কোনো হোটেলের নাম বলতে পারি না, ঠিক আছে? তো বলছে আমি তোমাদের লোকেশন কিছুটা বলে দিলে তোমরা বুঝতে পারবে, কিন্তু আমি নাম বলবো না, এইটুকুনি আমি রিস্ক নিয়ে করতে পারি, ঠিক আছে? তোমাদের জন্য তোমরা দীঘায় গেলে দেখবে জাহাজ বাড়ি বলে একটা জায়গা আছে, যেখানে একটা জাহাজের মতো একটা মানে অফিস, ওইটা একটা অফিস করা রয়েছে। তো বলছে ওইখানে আশেপাশে আমরা একটা হোটেলে ছিলাম। একটা মানে ওই জায়গাটা প্রপার যে জাহাজ বাড়ি, ওখান থেকেই একটা সরু গলি আছে, ওখান থেকে ঢুকলে পারে অনেক ভেতরে হোটেল আছে, হোটেলগুলো একটু কম রেটে পাওয়া যায়, ভালো হোটেল। বললো আমরা যখন গেছিলাম সময়টা ছিল পুরো সিজন, আমরা তো অত সিজন টিজন দেখে যাইনি, কারণ আমি কলকাতায় যত বছর ধরে এসেছি, আমাদের ভাই বলে আমি কোনোদিন ওই দীঘা টিকা ঘুরতে যাইনি। তো আমি কাজই করতাম আর বন্ধু বান্ধবের সাথে থাকতাম, আর
পরে যখন দেখলাম বন্ধু বান্ধবের সব ওই কাজ ছেড়ে অন্য অন্য জায়গায় চলে যায়, আমি ওই ফ্ল্যাটটায় নিজেই থাকতাম, নিজেই ভাড়া দিতাম। কারণ আমি যা মাইনে পেতাম আমার একার জন্য ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে মোটামুটি চলে যেত, কোনো অসুবিধা হতো না। এইবার আমাদের ভাই বলে, দিদি ভাই ওই ফ্ল্যাটটা নিলাম। আমরা যখন গিয়ে পৌঁছই তখন সময়টা ছিল ওই তোমার গরমকাল, কিন্তু 8টা সাড়ে 8টা সময়টা। ওই সময় আমরা যাই রাত্রেবেলা। তো যাওয়ার পর ওখানে আমরা রুমটা পাই, মানে একজনের বোকারের পাল্লায় পড়ি। সে আমাদেরকে বলল যে চলো ভেতরে ভালো রুম আছে, কম পয়সায় পেয়ে যাবে, অসুবিধা হবে না। আমরা 2 দিনের জন্য রুমটা নিই। তো আমার বউ নতুন বিয়ে হয়েছে, আর ও খুব একটা বয়স না, বাচ্চা মেয়ে, খুব জলি, খুব হাসি খুশি, ইয়ার্কি ঠাট্টা, খুব মানে চনমনে টাইপের। তো ও মানে ঘুরতে গিয়ে খুবই আনন্দ হয়। ও আমাকে সবসময় মানে খুব কাছে কাছে টানছে, একটা ভালোবাসার সম্পর্ক যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে। তো রুমের মধ্যে আমরা অনেকটা সময় দুজনে একত্র কাটাই। আমরা ঘুরতে গেছি একটা, ঠিক আছে, কিন্তু সেই দিনকে আমরা হোটেলের রুম থেকে বেরোইনি। আমরা সেদিনকে পুরো হোটেলের রুমের মধ্যে ছিলাম। সকাল যখন হয়, সকালবেলা, তখন ওই আমাকে বলল যে কি গো চলো সমুদ্রে যাবে না? তো আমি বললাম হ্যাঁ চলো। তো আমি যে 3.5 বছর কলকাতাতে বসবাস করছি, আমি প্রায় বাংলা খুব ভালো মতো শিখে গেছি। আমার বাংলা হিন্দির মধ্যে কোনো রকম পার্থক্য নেই, আমি ভালো বাংলাও পারি, হিন্দিও পারি। এইবার আমাদের ভাই বলে, আমি সোজা চলে গেলাম ওকে নিয়ে সমুদ্রে। সকালবেলা গিয়ে স্নান করলাম, স্নান টান করে অনেকক্ষণ স্নান করে ওখান থেকে আমরা হোটেলে ফিরে আসি। তা আমার বউকে বললাম তুমি গিয়ে স্নানটা করে আসো, আমি কিছু খাবার নিচ থেকে ভিজা অবস্থায় জামা কাপড় আমি নিয়ে আসি, কারণ ওই স্নান টান করে আবার যাব, দেরি হয়ে যাবে। তা আমি ওকে বললাম তাই করব না, তুমি স্নান করে বেরিয়ে একসাথে খেতে যাবে। তো আমার বউ বাথরুমে যেতে যেতে আমাকে বলল যে না না, তুমি একটা কাজ করো, ঠিকই বলেছো, আমি স্নানটা সেরে নি, তুমি বাইরে দিয়ে গেটটাকে লক করে দিয়ে তুমি চলে যাও, তুমি ভালো করে খাবার নিয়ে আসো, আমি স্নান করে বেরোলে তুমি চলে যাবে, তারপরে দুজনে খেয়ে নিয়ে আমরা কিন্তু টিভি দেখবো, গল্প করব। আসলে ওর বিষয়টা ছিল কি, ও মানে আমাকে তো খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও আমাকে না সবসময় খুব কাছে কাছে মানে আগলে আগলে রাখছিল, ঠিক আছে, যেটা নতুন বিয়ে হলে একটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। এবার বলছে যে আমি চলে যাই বাইরে দিয়ে, হোটেলের যে গেটটা আছে তালা মেরে দিই, তালা মেরে আমি চাবিটা নিয়ে সাথে করে চলে গেলাম খাবার আনতে। তো আমি হোটেলে দোতলায় ছিলাম, দোতলা থেকে নেবেই একটুখানি 5 মিনিট হাঁটলেই হচ্ছে ওই রাস্তা পার হয়ে হাই রোডটা উঠে। তো ওই গলি দিয়ে বেরোলাম, 5 মিনিট লাগলো। তারপর আমি খাবার নিলাম, নিয়ে আমি রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম ও তখনও পর্যন্ত বাথরুম থেকে বেরোয়নি। তো প্রায় খাবার নিতে আমার আরো 5-6 মিনিট লেগেছে। তারপরে অতটা তালা দিয়ে সিঁড়ি দিয়ে নেবে রাস্তা দিয়ে যেতে, ওখানে ধরো 5-6 মিনিট লেগেছে, প্রায় 12 মিনিটের ওপর। আবার আমি এসছি, টোটাল ধরো 18 থেকে 20 মিনিট। 18-20 মিনিট ধরে ও স্নান করছে। আর সব থেকে অদ্ভুত সেটা হচ্ছে, ও যে বাথরুমের ভিতর রয়েছে, আমি যে এসে বসেই রয়েছি, আমি জানি এই হয়তো বেরোবে, এই হয়তো বাথরুমের দরজা খুলে বেরোবে, এই হয়তো বেরোবে, কিন্তু না, ও বাথরুম থেকে বেরোচ্ছে না। আমি প্রায় এসেও 10 মিনিটের ওপর বসে রয়েছি। তখন আমি নোটিশ করলাম, আরে আমি এতটা গেলাম, খাবার নিলাম, এতটা আসলাম, এতক্ষণে ও স্নান হলো না। ও তো অনেকক্ষণ কথা বলতে বলতে ঢুকে গেল। আমি তারপর টাকা পয়সা বের করলাম, কেন টাকা নিয়ে তো সমুদ্রে স্নান করতে যাইনি, তাহলে এতটা সময় ধরে স্নান করছে। তো আমি আস্তে আস্তে বাথরুমের দরজাটার সামনে যাই, গিয়ে আমি ওর নাম করে আমি টোকা দিয়ে বললাম, কি গো বেরো, আমার গা তো পুরো শুকিয়ে গেল, প্যান্ট জামা আর ধুয়ে বাইরে শুকাতে হবে না, তাড়াতাড়ি বেরো। ওর কোনো সারা শব্দ নেই। এবার আমি ভাবলাম কি জানি কি করছে। এবার ভিতরে যে সাবান নিচ্ছে বা কল চালু আছে সেরকম কোনো রকম আওয়াজ হচ্ছে না, কিচ্ছু না। আমি আবার একটা চেয়ার নিয়ে ওই বেলকুনিতে বাইরেটা বসে রয়েছি, হাওয়া দিচ্ছে, জামা কাপড় তো ভেজা গায়ে, বসে রয়েছি। আবার প্রায় 15 মিনিট হয়ে গেল, ও বেরোচ্ছে না।
আমার তখন প্রচণ্ড রাগ হয়। আমি অন্য কিছু তখন তো ভাবিনি, আমার রাগ হয় শরীরে। আমি সাথে সাথে ওকে গিয়ে বললাম, এই তুমি দরজা খুলবে? তুমি কি ফাসলামি করছো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমার ঠান্ডা লেগে যাবে? কালকেই আমাদেরকে এখান থেকে গিয়ে রওনা দিতে হবে, রাতে আমাদের বাস রয়েছে, আমরা বিহার যাব, তো তুমি কি করছো? ওর তখনও কোনো সারা শব্দ নেই। তখন আমি ভাবলাম, না, ও তো এরকম করার মেয়ে না, ফাসলামি তো এরকম ভাবে করবে না যে আমাকে একটা মুহূর্ত কাছে থেকে দূরে করছে না। সে এতক্ষণ বাথরুমের মধ্যে, আমি গেটে বাথরুমের অনেকক্ষণ ধরে আওয়াজ করতে থাকি, ওর কোনো সারা শব্দ নেই। তখন আমি প্রচণ্ড ভয় পেলাম যে কি জানি মাথা টাথা ঘুরে গেল নাকি কিছু হলো, হয়তো অজ্ঞান হয়ে গেছে, পুড়ে আছে। সেই ভেবে সাথে সাথে আমি নিচে ছুটলাম রিসেপশনে আসতেই আমি তো চিৎকার চেঁচামেচি করছি। তো দুটো তিনটে ছেলে রিসেপশনের, এমনকি ওই নিচে যারা ভাড়া থাকে তাদেরও দুটো পরিবার, তারা হয়তো স্নান করতে যাচ্ছিল ওই সময়, গামছা টামছা টাওয়াল ছিল, তারাও পর্যন্ত আমাকে দেখে হন্তমন্ত হয়ে বললো চলো তো যাই উপরে। হোটেলেরও দুটো ছেলে আসে, আমরা সব উপরে আসলাম। এসে বলছে, দাদা বাথরুমের দরজা ভাঙতে হবে, আপনার বউ মনে হচ্ছে কোনোভাবে আটকে গেছে। আমি বললাম, আটকে যদি যায় ও তো সারা শব্দ দেবে, কোনো সারা শব্দ নেই। যাই হোক, তারপর হোটেলের অনুমতি নিয়ে, সত্যি হোটেলটা খুব ভালো ছিল, কারণ অন্য হোটেলে আমার মনে এই জিনিসটা কখনোই করতে দিত না। হোটেলের অনুমতি নিয়ে সেই হোটেলেরই দুটো ছেলে সেই দরজাটাকে ভাঙলো। যখন ভাঙলো তখন দেখলাম আমার বউ সত্যি ও মেঝেতে লুটিয়ে পড়ে আছে, সত্যি লুটিয়ে পড়ে রয়েছে। গায়ে ওর পাতলা একটা নাইটি, মানে দেখে বোঝা গেল ও স্নান হয়ে গেছিল। ও শুধু নাইটিটা পরে বাইরে আসবে, এরকম সময় হয়তো ওর মাথা টাথা ঘুরে গেছে, ও পড়ে আছে। যাই হোক, ওখান থেকে সাথে সাথে ওই হোটেলেরই ছেলেগুলো সাহায্য নিয়ে ওকে নিয়ে চলে গেলাম দীঘা মহকুমা হাসপাতালে। যখন যাই তখন ওকে অ্যাডমিট করলো সাথে সাথে, যেহেতু ওর সেন্স নেই, অ্যাডমিট করলো। এবার ডাক্তাররা বলছে পুলিশ কেস হবে, হ্যানা ত্যানা। আমি বলে, পুলিশ কেস কেন হবে? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আর আমাদের কোনো রেজিস্ট্রি ম্যারেজ ছিল না। একটু তো ওখানে আমাদের প্রচন্ড খারাপ অবস্থা হয়। তারপর যাই হোক, আমার বউর 1 ঘন্টা পর ওর কিন্তু জ্ঞান আসলো। তো জ্ঞান আসতে আমি বললাম, বাবা তুমি কি করছো? এখন পুলিশ থানা কত কিছু হয়ে যেত। তারপর যাই হোক, ও উঠে বললো যে না, আমার স্বামী হয়, আমার মাথা ঘুরে গেছিল, হ্যানা ত্যানা। তারপর ওখান থেকে আমরা আবার ওই হোটেলে ফিরে আসি। সেই দিনটা থাকি, মানে রাতটুকুনি কোনো রকমের থাকি, আমরা বাইরে বেরোইনি। ওকে আমি জিজ্ঞাসা করিনি যে কি হয়েছিল। ও দেখলাম একদম আগের মতো স্বাভাবিক, আমি আর ওকে কিছু জিজ্ঞাসা করলাম না। ওখান থেকে পরের দিন আমরা সোজা চলে আসলাম কলকাতায় এসেই আমরা ব্যাগপত্র গুছিয়ে দীঘায় গেছিলাম। তারপর আমরা ওই ব্যাগ নিয়ে, রাতে আমাদের বাস ছিল, আমরা রাতের এসপ্ল্যানেড থেকে আমরা বাস ধরে চলে গেলাম হচ্ছে আমাদের জায়গায়। এইবার ঘটনাটা ঘটলো বিহারে যখন ও গেল, তখন ওখানে গিয়ে ও কি করতো, মানে সবাইকে বলতো তোমরা ঘরে কোনো কাজ করবে না, যত বাড়ির কাজ আছে আমি করব। তো আমার যে চাচি, ওখানে বড় দাদি, ভাবি সবাই রয়েছে, সবাই তখন খুব খুশি, বাহ কলকাতার একটা বাঙালি মেয়েকে বিয়ে করেছে, এত ভালো, বাঙালি মেয়েরা এত কাজ করতে পারে। তো ওরা সত্যি খুব, মানে ওকে দেখে খুব খুশি। এবার ও সবাইকে বলতো। এবার ওখানে গিয়ে আমরা প্রায় 5 দিন মতো ছিলাম। 5 দিনের মধ্যে 3 দিনের মধ্যে ও এমন কিছু কাণ্ড করে বসলো যেটা সব মানুষের শুনলে রাতের ঘুম উড়ে যাবে। সেটা হচ্ছে, ও কাউকে রান্নাঘরে যেতে দিত না। এবার আমার 2 দাদার বউ, আমার ওখানে দিদা ছিল, ওখানে আমার নানি ছিল, আমাদের যৌথ ফ্যামিলি প্রায় 17-18 জন। সবার খাবার ও একা বানাতো। শুধু যে রান্নাঘর ছিল, রান্নাঘরটা না ও বন্ধ করে দিত, কাউকে আসতে দিত না। ও 1 ঘন্টার মধ্যে ওই 17-18 জনের খাবার ও বানিয়ে ফেলতো ওই 3 দিনের মধ্যে। হ্যাঁ, মানে 3 দিনে এইসব কার্যকলাপ হয়েছে। ও খাবার বানাতো। সকালবেলা উঠে পুরো ঘর, আমাদের বিশাল বড় বিহারে ঘর, সেই ঘর বাড়ি উঠোন সব ও একদম পরিষ্কার করে ফেলতো। এইবার 3 দিন মতো আমার যে মা, বাবা, চাচা, চাচি সবাই ছিল ওখানে, বৌদি, ভাবিরা, ওরা বলতো, বাহ তোমার বউ তো খুব গুণের, সব কাজ করে ফেলছে, এত তাড়াতাড়ি কাজ তো আমরা বাড়ির যত মহিলা রয়েছি, আমরা 6-7টা মহিলা মিলে আমরা করতে পারি না, তোমার বউ 1 ঘন্টার মধ্যে সব কাজ করে ফেলে, চমৎকার।
এই তো চলছিল এরকমভাবে, আমরা তো কিছু বুঝে উঠতে পারিনি। এইবার যখন একটা জিনিস জানো, গ্রামের দিকে না কেউ যদি কলকাতা থেকে বউ নিয়ে যায় সবাই বউ দেখতে আসে, তো সেরকমই ওখানে সবাই আমার বউকে দেখতে আসে। একদিন সন্ধ্যাবেলা আমার মা বলল যে আমার বউকে আজকে সন্ধ্যাবেলা তুমি কোনো কাজ করবে না, সেজে গুজে থাকবে, আর পাড়ার সবাই দেখতে আসবে, সবার পায়ে প্রণাম করো। বলল ঠিক আছে। ও কিন্তু একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক, কিছু অস্বাভাবিক ওর মধ্যে লক্ষণ আমরা দেখছি না। এইবার সন্ধ্যাবেলা গ্রামের অনেক বয়স্ক দাদু, অনেক বয়স্ক ঠাকুমা তারা আসে দেখতে, আরও অনেক বউরা আসে। তো এবার সবাই যখন আসে তখন আমার বউ সবার সামনে বলল যে আপনারা সবাই আমার হাতে চা না খেয়ে কেউ যাবেন না, আপনাদের চা খেয়ে যেতে হবে। তখন সবাই বলল বাহ বাহ বাহ, খুব ভালো বাবা, মানে আমাদের ভাইকে বলছে, সবাই তারিফ করছে আমাকে, বলছে গ্রামের লোক বাহ 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 বেটা তুম বহুত আচ্ছা বিবি লায়ে হো, ইতনা গুণী হে, লক্ষ্মী লেকে আয়ে হো। মানে সবাই তারিফ করছে, যে সবাইকে বলেছে চা খেয়ে দিয়ে যাবে। সবাই বসে গল্প করছে, আমার মা আমার ভাবিদের সাথে। আমার বউ নিজে উঠে চলে গেল রান্নাঘরে। এবার আমি গেছি, তো আমাকে খুব বাজেভাবে একটা মুখের, মানে ওর আবভাব আমার ভালো লাগলো না, খুব বাজেভাবে ও আমাকে বললো বেরিয়ে যাও ঘর থেকে, আমি একা করব। তখন আমি বললাম যে এরম করে কথা বলছো কেন, তুমি তো নিজেই বললে যে আমি চা করব, তুমি নিজে বললে, তোমার রাগ হয়ে গেল? তখন বলছে না তোমাকে বললাম না তুমি এখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমাকে আমি কিন্তু কি করব তুমি জানো না। ওনার চোখ মুখ এরম করে, আমার না একটা খুব খারাপ লাগলো। আমি চলে আসলাম, এসে আমার মাকে আর আমার দুই ভাবিকে বললাম। তো তখন আমার ভাবি বলল যে আমাদের তোর বউর ওপর একটুখানি কিছু, সত্যি বলছি, মনে হচ্ছে ও এটা স্বাভাবিক না, কিছু তো একটা বিষয় আছে। এটা একটা মেয়ে এরকম করে কাজ কি করে করতে পারে, এতজনের রান্না কি করে করতে পারে। যাই হোক, এরকম করে সেই দিনটা কাটলো সন্ধেটা। পরের দিনকে আমার বাবা একজন তান্ত্রিককে নিয়ে আসলো ওর উপর সন্দেহ করে। তখন জানতে পারলাম যে দীঘাতে যে আমরা হোটেলে গেছিলাম, ওই হোটেলে অনেকে মারা গেছে ওই রুমটার মধ্যে, আর যতগুলো আত্মা ছিল সব আমার বউকে ধরেছে। নতুন বিয়ে হয়েছে, ওর গায়ে একটা গন্ধ আছে, ওকে সবাই ধরেছে। তারপর কোনো রকমে আমরা ওকে সেই তান্ত্রিকের দ্বারা পরিষ্কার করি, সেই আত্মাগুলোকে ওর শরীর থেকে তাড়াতে হয়। তারপর ওকে নিয়ে আজও আমি সংসার করছি। এখন ওর গলায় একটা তাবিজ রয়েছে কালো কাঠ দিয়ে, বলে যে জীবনে কোনোদিন তাবিজটা খুলবে না। দর্শক বন্ধু বুঝতে পারছো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আসবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যেরকমভাবে পাশে আছো থেকো, ঘটনা শেয়ার করো। আজকে আসলাম, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট। আর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, আর একটা করে লাইক করে দিয়ে যাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।